হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট। বন্ধুরা, আমি যে সাধারণ বিজ্ঞানের উপর ক্লাসটা করাচ্ছি আজকে তার সেকেন্ড পার্ট। কিছু কোশ্চেন থাকবে এবং আমি প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেইন করে দেবো। তো দেখে নাও আজকের প্রথম কোশ্চেন। একটি সাইকেলের গতিবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তো দেখে নাও, প্রথমে কি বলেছে? গতিশক্তি, গতিবেগ দ্বিগুণ করা হয়েছে আর গতিশক্তি কত হবে। তো তাহলে আমরা জানি গতিশক্তি ই কে কাইনেটিক এনার্জি, যেহেতু তাই জন্য ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম কি? এম হলো গাড়িটির ভর, ভি হলো গতিবেগ। তো এবার দেখে নাও, এই যে এম কি? এম হলো একটা কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এই যে টার্মটা, এই টার্মটা তো চেঞ্জ হচ্ছে না। তো তাহলে গতিশক্তি এবং গতিবেগের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ায় দেখো, ই কে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। অর্থাৎ যে গতিশক্তি এবং গতিবেগ এটা কি আছে, কিভাবে আছে, এরা সমানুপাতিক সম্পর্কে আছে। অর্থাৎ এটা বৃদ্ধি পেলে এটা বৃদ্ধি পাবে, বা এটা কমলে এটা কমলে, বা উল্টোটা, যদি গতিবেগ বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি বাড়বে, গতিবেগ যদি হ্রাস পায় তাহলে গতিশক্তি হ্রাস পাবে। তো দেখো কিভাবে হ্রাস পাবে, স্কোয়ার ফর্মে হ্রাস পাবে। অর্থাৎ এই যে গতিশক্তির সঙ্গে গতিবেগটা কিভাবে আছে, স্কোয়ার ফর্মে আছে। ওকে, আর তাহলে কিভাবে হ্রাস পাবে দেখো, এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা হয়ে যাবে কত, স্কোয়ার ফর্মে, তাহলে এটা হয়ে যাবে 4 গুণ। আর এই ভি অর্থাৎ গতিবেগ যদি 3 গুণ হয় তাহলে স্কোয়ার ফর্মে, তাহলে গতিশক্তি হয়ে যাবে 9 গুণ। তো এইভাবে এটা বৃদ্ধি পাবে বা হ্রাস পেলে হ্রাস পাবে। তো দেখো আমাদের বলেছে তাহলে গতিশক্তি দ্বিগুণ বলেছে, ওকে দ্বিগুণ বলেছে, তাহলে এটা হবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, আমরা এটাকে 2v নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে ই কে 2 নি, এটাকে ই কে 1 নিচ্ছে। তো দেখো ই কে 2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 4 হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা কি আসছে, এটাই তো ই কে 1, তাহলে 4 ই কে 1 অর্থাৎ 4 গুণ হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 4 গুণ। তোমরা এইভাবে ডিটেলসেও করতে পারো, আর যদি এইভাবে সেন্সটা বুঝে তোমরা চাইলে এটা যেমন দ্বিগুণ হলে 4 গুণ, 3 গুণ হলে 6 গুণ, 4 গুণ হলে 16 গুণ, এভাবেও তোমরা করতে পারো। বন্ধুরা, এই গতিবেগের যে চ্যাপ্টার, তোমরা গতিবিদ্যা, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার এবং শব্দ, এখন আমি শব্দ চ্যাপ্টারটা করাচ্ছি। তো চ্যাপ্টার ওয়াইজ আমি এইভাবে ফিজিক্সের ক্লাস নিচ্ছি এবং প্রত্যেকটা নিউমেরিক্যাল, আমি প্রত্যেকটা টাইপের নিউমেরিক্যাল আমি করে দিচ্ছি। তোমরা চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে যে লিঙ্ক দেওয়া আছে দেখো ডেসক্রিপশন বক্সে, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই চ্যাপ্টার ওয়াইজ তোমরা এই নিউমেরিক্যালস গুলো তোমরা করে নিতে পারো। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা থেকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। তো হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো, তো এখানে কোশ্চেন আছে গতিবেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি কেমন পরিবর্তন হবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে, যদি গতিশক্তি দ্বিগুণ হয় তাহলে ভি কিভাবে পরিবর্তিত হবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু। ওকে, এটা তোমরা কমেন্টস বক্সে জানাও, পারলে তোমরা ডিটেলসে করে দাও, তোরে দেখে ডিটেলসে এক্সপ্লেন করে দাও। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, কোনটি মানুষের বংশগত রোগ নয়? বর্ণান্ধতা, অ্যালজাইমার ব্যাধি, ডাউন সিনড্রোম, হিমোফিলিয়া। তো অ্যান্সার কর বন্ধুরা। তো আমরা জানি বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম, হিমোফিলিয়া এই তিনটি হলো বংশগত রোগ। তাহলে এই অ্যালজাইমার কি হবে? এটা বংশগত রোগ নয়। আচ্ছা, এই বর্ণান্ধতা কিসের অভাবে হয়? বর্ণান্ধতা হলো আমাদের যে চোখে কোন কোষের পরিমাণ যদি কম হয় তাহলে বর্ণান্ধতা যে রোগটা লক্ষ্য করা যাবে। আর রাতকানা কিসের অভাবে হয়? রাতকানা যদিও ভিটামিন এর অভাবে হয়, কিন্তু আমাদের চোখে যদি রড কোষ যদি কম থাকে তাহলে রাতকানা হয়। ওকে, রাতকানার সঙ্গে রয় মিলিয়ে তুমি মুখস্থ করতে পারবে। আর বর্ণান্ধতা এটা হলো গিয়ে কোন কোষের অভাবে হয়। আর ডাউন সিনড্রোম ব্যাপারটা হলো, আমাদের যে ক্রোমোজোম আছে কত, 23 জোড়া ক্রোমোজোম আছে, আমাদের 23 জোড়া ক্রোমোজোম।
তো 23 জোড়া ক্রোমোজোমের যে 21 নাম্বার যে ক্রোমোজোম আছে, 21 নাম্বার সেটটা, তো 21 নাম্বার সেটে একটা ক্রোমোজোম বেশি থাকে, একটা ক্রোমোজোম 21 নাম্বার সেটে একটা ক্রোমোজোম বেশি হয়ে যায়, তাহলে এই যে ডাউন সিনড্রোম ব্যক্তির আর টোটাল ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় কত? 47। তো এই জন্য এই ডাউন সিনড্রোমটা এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। তো এর জন্য কি হয়, এর জন্য অ্যাবনর্মাল বেবি তোমার জন্ম নেয়, অ্যাবনর্মাল বেবি জন্ম নেয়, ঠিক আছে। আর ডাউন সিনড্রোম ছাড়াও আরো কিছু কিছু এরকম জেনেটিক ডিসঅর্ডারের কিছু সিনড্রোম আছে, যেমন টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে কি হয়, যে আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে এক্স ওয়াই, তো এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম থেকে এই যে ওয়াই যে ক্রোমোজোমটা, এই ওয়াই ক্রোমোজোমটা থাকে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 45। তো তারা এই টার্নার সিনড্রোমে ভোগে। নেক্সট কোশ্চেন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, ম্যানোমিটার, স্পিগমোম্যানোমিটার, উপরের কোনোটি না। অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার দিয়ে রক্তচাপ মাপা হয়। তাহলে ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর চাপ। আর ম্যানোমিটারও চাপ মাপার যন্ত্র, এটা একটা সিম্পল একটা যন্ত্র, এটা দিয়েও চাপ প্রেসার মাপা হয়, কিন্তু ব্যারোমিটার দিয়ে শুধু বায়ুর চাপ মাপা হয়। এছাড়া বায়ুর চাপ মাপার একক কি? বার বা অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম। পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওই বস্তুটির ওজন কত হবে? 10 কেজি, 5 কেজি, 0 কেজি, অসীম। বন্ধুরা অ্যান্সার করো তোমরা। তো অ্যান্সার হয়ে যাবে 0 কেজি। কিরকম দেখো, মনে করো এটা পৃথিবী, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সবচেয়ে বেশি, অর্থাৎ জি এর ভ্যালু ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। তো ভূপৃষ্ঠ থেকে আমরা যদি উপরের দিকে উঠতে থাকি তাহলে জি এর ভ্যালু কমতে থাকবে। আবার ভূপৃষ্ঠ থেকে আমরা যদি কেন্দ্রের দিকে যেতে থাকি তাহলে জি এর ভ্যালু কমতে থাকবে। একদম কেন্দ্রে যখন চলে আসি তখন জি ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। ঠিক আছে, তো জি যদি 0 হয় তাহলে ওজন কত হবে? ওজনের সূত্র কি? ওজন ডাব্লিউ, ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এম তো বস্তুর ভর, এটা তো কমবে না, তাহলে জি এর ভ্যালু যেখানে কম, যদি এটা ইকুয়াল টু 0 হয়, এটা যদি 0 হয় তাহলে টোটাল টার্মটা হয়ে যাবে 0। তাই অ্যান্সার হয়ে যাবে অপশন সি 0। যে উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার নাম কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড। অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে মানুষের সহজে রক্ত জমাট বাঁধতে চায় না, কখনো যদি কোথাও কেটে যায় তাহলে রক্ত পড়তেই থাকে, থামতে চায় না। তো ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা। ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড কি একটা ভিটামিন বি এর একটা পার্ট, ফলিক অ্যাসিড, আর এর অভাবে কি হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া। ওকে, আর ফলিক অ্যাসিড ব্যাপারটা তোমরা জেনে থাকবে, মানুষের কারো রক্তাল্পতা হলে ফলিক অ্যাসিড আয়রন ট্যাবলেট খেতে শুনবে তুমি, তো আয়রন ট্যাবলেট অ্যাকচুয়ালি হলো এই ফলিক অ্যাসিডের ট্যাবলেট। মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার সৃষ্টিকারী জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভাল। অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। নেক্সট কোশ্চেন, আইনস্টাইন যে ইনভেনশনের জন্য নোবেল পুরস্কার পান, তো তার নাম কি? সেটা কি? অ্যান্সার করো বন্ধুরা। বন্ধুরা, প্রথম যে 3টে থিওরি আছে, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া এবং বিশেষ আপেক্ষিকতাবাদ বা সাধারণ আপেক্ষিকতাবাদ, 3টে থিওরি আইনস্টাইনের দেওয়া। ওকে, কিন্তু উনি নোবেল পুরস্কার পান কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, তো আলোক তড়িৎ ক্রিয়ার জন্য উনি নোবেল পুরস্কার পান। তিনি
সেমিনারের যে মঞ্চ, সেই সেমিনারের সময় তিনি দুটোকেই ব্যাখ্যা করেছিলেন, বিশেষ আপেক্ষিকতাবাদ এবং আলোক তড়িৎক্রিয়া দুটোই ব্যাখ্যা করেছিলেন, কিন্তু তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় আলোক তড়িৎক্রিয়া এই সংক্রান্ত সমীকরণের জন্য। তো কত সালে? 1921 সালে যে নোবেল প্রাইজ সেটা পান ফিজিক্সের। আর বিশেষ আপেক্ষিকতাবাদ তোমরা শুনে থাকবে E ইকুয়াল টু mc স্কোয়ার। শক্তির সংরক্ষণ সূত্র যেটা আমরা জানতাম, তো সেটা কি? সেটা হলো শক্তি কোনোদিনও ধ্বংস বা তৈরি করা যায় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। বা আমরা ভরের অবিনশ্বর সূত্রও জানতাম, যে ভর এই মহাবিশ্বে ভরের পরিমাণ ধ্রুবক, অর্থাৎ ভর তৈরি করাও যায় না বা ভর ধ্বংস করাও যায় না। কিন্তু আইনস্টাইন এই সূত্রের মাধ্যমে E ইকুয়াল টু mc স্কয়ার, এই যে সূত্রটার মাধ্যমে তিনি ভরকে শক্তিতে কনভার্ট করেছেন, আবার শক্তিকেও ভরে কনভার্ট করেছেন। তো এটা একটা যুগান্তকারী একটা সূত্র। তো দেখো E মানে কি? E হলো শক্তি, m হলো কোনো পদার্থের ভর, আর c হলো আলোর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার। ওকে, তো এই সূত্রে যে কোনো ভরকে তুমি শক্তিতে রূপান্তরিত করতে পারবে, বা যে কোনো শক্তি তুমি ভরে রূপান্তরিত করতে পারবে। তো এখানে শক্তির অবিনশ্বর সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র বা ভরের অবিনশ্বর সূত্র দুটোকেই ভায়োলেশন করে এই সূত্রটা। একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ডে প্রতি ঘন্টায় কত পরিমাণ রক্ত পাম্প করে? অ্যান্সার করো। 150, 300, 200, 340 লিটার, কোনটা হবে দেখো? তো অ্যান্সার হয়ে যাবে 300 লিটার। উষ্ণতা বৃদ্ধি পেলে কোনটির রোধ বৃদ্ধি পায়? তামা, লোহা, পারদ, সিলিকন। কোনটির রোধ হ্রাস পায় হবে, কোশ্চেনটা ভুল করেছি। তো অ্যান্সার করো বন্ধুরা। কোনো পরিবাহীর রোধ প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ রোধ যদি বাড়ে টেম্পারেচারও বাড়বে। ঠিক আছে, এটা যে কোনো ধাতব পরিবাহীর, অর্থাৎ কপার, গোল্ড বা সিলভার বা অ্যালুমিনিয়াম, এদের হলো তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোধ বৃদ্ধি পায়। কিন্তু আমাদের যে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর কি কি আছে? জার্মেনিয়াম আর সিলিকন, আরও আছে। তো জার্মেনিয়াম এবং সিলিকন এরা হলো সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। তো অর্ধ পরিবাহীর রোধ কি? ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ রোধের সঙ্গে টেম্পারেচারের ব্যস্ত সম্পর্ক। তো তাই জন্য যদি টেম্পারেচার বাড়ে তাহলে রোধ কমবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত? 0, -½ -1 +2। অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, -½ বন্ধুরা। নর্মাল যে অক্সাইড হয়, অর্থাৎ মনে করো CO2, ঠিক আছে, এইসব অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? জেনারেলি -2। যখন পারঅক্সাইড বলতে আমি যে হাইড্রোজেন পারঅক্সাইড ধরি H2O2, এই অক্সাইডগুলোতে বা H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এই অক্সাইডগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা দেয় কত? 1। আর যদি আমি সুপার অক্সাইড হলো মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের সঙ্গে যদি অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন সেই অক্সাইডকে বলে সুপার অক্সাইড। অর্থাৎ যদি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তো এটাকে বলে সুপার অক্সাইড। ওকে, তো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -½ দেখো, এই সুপার অক্সাইডটাকে যদি আমরা ভেঙে দিই, মানে যে আয়নে পরিণত করি, তাহলে আমাদের কিভাবে আয়নটা তৈরি হয় দেখো। এটা তো Na+ আয়ন হবে। নরমালি কি হয়? O-2 হয় বা 2- হয়, এটা হয় নরমালি। কিন্তু এই অক্সাইড যদি আমি ভেঙে আয়ন তৈরি করি তাহলে আমাদের আয়ন দেবে কিরকম দেখো, একটু আলাদা হয়, এইভাবে আয়ন দেবে। তো তাই জন্য দেখো জারণ সংখ্যা হয়ে যাচ্ছে কত? -½ সিনেমা হলের পর্দা সাদা অমসৃণ প্রকৃতির হয় কেন?
সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা সম্পূর্ণ শোষণ করে, সম্পূর্ণ প্রতিফলিত করে, প্রতিসৃত করে বা বিক্ষিপ্ত প্রতিফলন করে, কোনটা হবে দেখো? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা সম্পূর্ণ শোষণ করে। বন্ধুরা পর্দায়, সিনেমার পর্দায় যখন তোমরা দেখেছো সিনেমাতে যখন লাইট বা খেলা হয়, ঠিক আছে, তো আমরা কি দেখতে পাই? ছবিটা দেখতে পাই। এবার দেখো যদি এটা প্রতিফলিত হতো তাহলে কিন্তু পার্টিকুলার একটা এরিয়া থেকে ছবিটা দেখতে পেতাম। তো তা না করে কি করে, এই যে আলোটা ফেলছে এই আলোটার প্রত্যেকটা রঙকেও শুষে নেয়, তার জন্য সাদা পর্দাও ইউজ করা হয়, প্রত্যেকটা রঙও শুষে নেয়। তো তাই জন্য আমরা সমস্ত রং আমরা দেখতে পারি এবং ছবি দেখতে পারি। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার কিসের উদাহরণ? অর্থাৎ ভিউ ফাইন্ডার বলতে বলো তো কি? মোটর গাড়ির যে তুমি রেয়ার ভিউ দেখার যে গ্লাসটা, অর্থাৎ যদি বাইক হয়, বাইকের এইখানে ডান দিকে বা বাদিকে দুটো যে গ্লাস থাকে, তো এটাকে বলে ভিউ ফাইন্ডার বা রেয়ার ভিউ গ্লাস। ওকে, তো এই গ্লাসে কোন ধরনের দর্পণ ইউজ করা হয়? তো অ্যান্সার হয়ে যাবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ ইউজ করা হয়, কারণ দেখো উত্তল দর্পণে জেনারেলি প্রতিবিম্বটা ছোট হয়, বস্তুর থেকে ছোট হয়। ছোট হলে এটাতে অনেকটা পেছনে অনেকটা জায়গা তুমি কভার করতে পারবে, ঠিক আছে, তার জন্য এই উত্তল দর্পণটা ব্যবহার করা হয়। তাহলে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? ডেন্টিস্টের যে চেম্বারে তোমরা অবতল দর্পণ পেয়ে যাবে। আর তোমরা সার্চ লাইট বা ফ্লাড লাইট যেসব হয় সেখানে এরকম অবতল দর্পণ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, বা টর্চের যে সামনের যে অংশটা সেখানে অবতল দর্পণ। একটি পতঙ্গভোজী গাছের নাম কি? নয়নতারা, কলসপত্রী, বাসক, গুলঞ্চ। অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কলসপত্রী। কলসপত্রী গাছটা ওর পাতাটা একটু এরকম একটা কলসির মতো হয়, আর এখানে একটা ঢাকনার মতো থাকে। তো এখানে যখন কোনো পতঙ্গ এসে পড়ে তখন এই ঢাকনাটা অটোমেটিক ঢেকে যায়, এবং এই যে পতঙ্গটা থেকে ও নাইট্রোজেন কন্টেন্ট ফুড গাছটা গ্রহণ করে। ওকে, আর কলসপত্রী ছাড়াও তোমরা সূর্য শিশির বা পাতা ঝাঁঝি এই ধরনের গাছগুলো আর পতঙ্গভোজী গাছ। আর পতঙ্গভোজী কথার অর্থ কি ইংলিশ মিনিং যদি বলি তাহলে কি হবে? ইনসেক্টিভোরাস। অনেক সময় এই কোয়েশ্চেনগুলো দিয়ে থাকে। পতঙ্গভোজী হলো ইনসেক্টিভোরাস, আর যদি মাংসাশী বলে সেটা হবে ক্যানিভোরাস, আর যদি তৃণভোজী বলে তাহলে সেটাকে বলে হার্বিভোরাস। আলোক রশ্মির প্রাথমিক রঙগুলো পর্যায়ক্রমে কি কি? দেখো অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে লাল, নীল, সবুজ। যে প্রক্রিয়ার মাধ্যমে রাইবোজোম তার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তো তার নাম কি? লিপিড সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, সালোক সংশ্লেষ, শ্বসন। অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে প্রোটিন সংশ্লেষ। তো রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। অর্থাৎ রাইবোজোমকে কি হয়, কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, ঠিক আছে। তো রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। গ্রিনহাউস গ্যাস তাপ শোষণ করে কোন বিকিরণের মাধ্যমে? ইনফ্রারেড বিকিরণের মাধ্যমে, অতিবেগুনি বিকিরণের মাধ্যমে, সৌর বিকিরণের মাধ্যমে, নাকি এ ও বি দুটোই? অ্যান্সার করো। তো বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে সৌর বিকিরণের মাধ্যমে। আচ্ছা, গ্রিনহাউস যে প্রক্রিয়াটা কেমন হয় একটু দেখে নাও। মনে করো এই হলো পৃথিবী পৃষ্ঠ, আর বায়ুমণ্ডল মোটামুটি ধরো এতটা বায়ুমণ্ডল। ওকে, তো একদম উপরে একটা লেয়ার আছে যেটা হলো ওজোন লেয়ার, ঠিক আছে, ওজোন লেয়ার থাকে। তো তারপরে তুমি এর মধ্যে কি কি পাবে? CO2 আছে, এর মধ্যে তোমার জলীয় বাষ্প আছে H2O, তোমার অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, অনেক গ্যাস থাকে। তো সবচেয়ে বেশি যে গ্রিনহাউস গ্যাসের যে তাপ শোষণ করতে পারে কোন গ্যাস, কোনটা? সেটা হবে জলীয় বাষ্প, তারপরে হবে CO2। তো এবার দেখো সূর্য থেকে আলো পৃথিবীতে প্রবেশ করছে। তো সূর্য থেকে যখন পৃথিবীতে আলো প্রবেশ করে তখন তরঙ্গ দৈর্ঘ্য আমি ল্যামডা বলছি, তরঙ্গ দৈর্ঘ্য থাকে অনেক কম, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করে। যখন পৃথিবীতে পড়ার পরে পৃথিবীটা গরম হয়ে যায়, দিনের বেলা পড়লো, তারপরে পৃথিবীটা গরম হয়ে গেল, গরম হওয়ার পরে যখন রাত হয় তখন কি হলো? তখন সূর্য থাকে না, তখন পৃথিবীটা আস্তে আস্তে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়া মানে আস্তে আস্তে
পৃথিবীর তাপশক্তি বিকিরিত হয়ে আবার মহাকাশে ফিরে যায়। তো তখন বিকিরণের সময় এই তাপ বিকিরণের সময় তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? এই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে অনেকটা বড়। তো তাই জন্য এই বায়ুমণ্ডল ভেদ করে তো এই বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা তাপ বিকিরিত হতে পারে না। তো পৃথিবীটা কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে গরম থেকে যাচ্ছে। তো রাতের বেলাও গরম থেকে যাচ্ছে। তো এই যে প্রসেসটা, এটা হলো গ্রিন হাউস। আর গ্রিন হাউসের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়। আর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হবে? বরফ গলে যাচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, যার জন্য কি ওয়াটার লেভেল আস্তে আস্তে বাড়তে থাকছে। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের প্রাকৃতিক জলোচ্ছ্বাস থেকে শুরু করে প্রাকৃতিক বিভিন্ন ঘটনা ঘটে। তো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে শব্দ তরঙ্গ। বাকি যেগুলো আছে এক্স রে, দৃশ্যমান আলো, বেতার তরঙ্গ বা গামা রে, আলফা রে বা ইনফ্রারেড রে, এগুলো সব হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একমাত্র এটা হলো গিয়ে তোমার এই তরঙ্গটা মানে শব্দ তরঙ্গটা হলো একমাত্র তোমার লংগিটিউডাল অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, এইটা একমাত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি হয়? এরকম ওয়েভ ফর্মে মুভ হয়। সরি, আর শব্দ তরঙ্গ মুভ হবে কিভাবে মুভ হবে? বাতাসের ঘনীভবন বা লঘুভবন, ঘনীভবন বা তনুভবনের মাধ্যমে হয়। এক জায়গায় হয় তনুভবন, আবার পরের পজিশনে হয় ঘনীভবন, আবার একটু হয় তনুভবন, তারপর আবার হয় ঘনীভবন। এইভাবে প্রপাগেট হয় তোমার শব্দ তরঙ্গটা। তো শব্দ চ্যাপ্টারটা আমরা ই-লার্নিং চ্যানেলে আমরা শব্দ তরঙ্গের উপরে চ্যাপ্টার চলছে, আমাদের ফার্স্ট ক্লাসটা হয়েছে, তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, প্রত্যেকটা তোমার নিউমেরিক্যাল করানো আছে, তোমরা দেখে নিতে পারো। তো পরের কোশ্চেন দেখে নাও, মস্তিষ্কের অক্সিপিটাল অংশকে উদ্দীপিত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে, তো সেটা কি? দৃষ্টিশক্তি, গতিশক্তি, স্বাদ, স্পর্শ। মস্তিষ্কের অক্সিপিটাল অংশ। তো অ্যান্সার হয়ে যাবে স্পর্শ। সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা যে অ্যাসিডটি তৈরি করে তার নাম কি? ম্যালিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড। অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার হয়ে যাবে আইসোসাইট্রিক অ্যাসিড। ডিএনএতে যে বেসটি উপস্থিত থাকে না সেটি কি? ইউরাসিল, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন। বন্ধুরা, ছোটবেলায় আমরা ডিএনএ আরএনএ এর পার্থক্য সবসময় পড়তাম। তো ডিএনএ আরএনএ এর পার্থক্যতে আমরা এই পয়েন্টসটা সবসময় লিখতাম। অ্যান্সার করো বন্ধুরা। অ্যান্সার হয়ে যাবে ইউরাসিল। ডিএনএতে ইউরাসিল থাকে না, ইউরাসিল থাকে কোথায়? আরএনএতে ইউরাসিল থাকে। আর ডিএনএতে কি থাকে? থাইমিন। ওকে, এই দুটো পার্থক্য। আর বাকি যেগুলো আছে অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন, এই তিনটেই থাকে। আবার এরও আবার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এই যে নাইট্রোজেন বেসগুলো আছে এইগুলো সব থাকে সবগুলো কমন থাকে, কিন্তু ডিএনএতে শুধু থাইমিন থাকে আর আরএনএতে ইউরাসিল থাকে। এইটা মেইন পার্থক্য ডিএনএ আরএনএ। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর ফুল ফর্ম কি বলো? তো অ্যান্সার হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করা হয়, এটি কোন প্রক্রিয়া? অর্থাৎ তখন সেই প্রক্রিয়াটিতে কোন গ্যাস ইউজ করা হয়? ওকে, প্রক্রিয়াটার নাম হলো হাইড্রোজিনেশন প্রক্রিয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? হাইড্রোজেন। ওকে, আর এই যে হাইড্রোজিনেশন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে নিকেল অনুঘটক ইউজ করা হয়। এটাও কোশ্চেনে দিয়ে থাকে জেনারেলি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌরশক্তির উৎস কোনটি? পারমাণবিক সংযোজন, পারমাণবিক বিভাজন, তেজস্ক্রিয় ক্ষয়, আলোক তড়িৎ ক্রিয়া। তো অ্যান্সার করো বন্ধুরা।
অ্যান্সার হয়ে যাবে পারমাণবিক সংযোজন। অর্থাৎ এখানে কি হয়, হাইড্রোজেন অ্যাটমগুলো সংযোজিত হয়ে তোমার হিলিয়াম অ্যাটমে পরিণত হয়। ওকে, আর পারমাণবিক বিভাজনে কি হয়, যে মনে করো ইউরেনিয়াম বিভাজিত হয়ে লেড বা এনার্জি তৈরি করে অনেক, আর এখানে অনেক এনার্জি তৈরি হয় কিন্তু। আর এই পারমাণবিক সংযোজন আর কোথায় দেখা যায়, হাইড্রোজেন বমের এই থিওরির উপরে বেস করে হাইড্রোজেন বম তৈরি করা হয়। আর পারমাণবিক বিভাজন কোথায় দেখবে, নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর অর্থাৎ আমাদের যে নিউক্লিয় চুল্লি যেগুলো আছে সেখানে পারমাণবিক বিভাজন এই থিওরিটার উপরে কাজ করা হয়। আর পারমাণবিক বোমাও হলো তোমার এই পারমাণবিক বিভাজনের থিওরির উপরে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন, এটা হলো ফিউশন, এটা হলো ফিশন। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধপরিবাহীর রোধের কি পরিবর্তন হয়, কোন অর্ধপরিবাহীর যে রোধ তার কি পরিবর্তন হয়। তো আগের একটা কোশ্চেন আমি এটা ডিসকাস করে দিয়েছি। দেখো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ হবে বা রেজিস্ট্যান্স হবে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমবে। তো তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, এটা যদি বৃদ্ধি করা হয় তো রোধ হ্রাস পাবে, অ্যান্সার হয়ে যাবে কমবে। অ্যান্সার হয়ে যাবে কমবে, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কমবে। কোনটি লাফিং গ্যাসের রাসায়নিক নাম বলো, রাসায়নিক তোমরা জানো লাফিং গ্যাস N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড। বন্ধুরা, আজকে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক আগেও একটা দিয়েছি, এবার তোমরা হোমওয়ার্কটা একটু দেখে নাও। হোমওয়ার্ক কি থাকবে দেখো, যে 1984 সালে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, তো সেটা থেকে কোন গ্যাস নির্গত হয়। তো গ্যাসটার নাম লিখবে, গ্যাসটার রাসায়নিক সংকেত লিখবে, আর কোন কোম্পানি এই ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। তো টোটাল ডিটেলসটা, মানে ভোপাল যে গ্যাস ট্র্যাজেডি, এই ভোপাল গ্যাস ট্র্যাজেডির টোটাল ডিটেলসটা তোমরা একটু লিখে দেবে হোমওয়ার্কে, ঠিক আছে। এটা হলো হোমওয়ার্ক 2, আর আগে একটা দিয়েছি হোমওয়ার্ক 1 ফার্স্ট কোশ্চেনের সঙ্গে সঙ্গে। তো দুটো হোমওয়ার্ক তোমরা কমেন্ট বক্সে ডিটেলসে একটু লিখে দেবে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো, আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও। আর তোমরা অবশ্যই ই-লার্নিং চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ওটাতেও আমি সায়েন্স বেসড ক্লাস করাচ্ছি। এছাড়াও মডার্ন হিস্ট্রির উপরে একটা ক্লাস করাচ্ছি, যেহেতু আমি এই চ্যানেলে এনশিয়েন্ট হিস্ট্রিটা করাচ্ছি, ঠিক আছে। এনশিয়েন্ট হিস্ট্রিটা আমি এই চ্যানেলটাতে করাচ্ছি, আর মডার্ন হিস্ট্রিটা আমি ই-লার্নিং চ্যানেলে করাচ্ছি। তোমরা দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের খুবই হেল্পফুল হবে চ্যানেল দুটি। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।